দাঁড়াও। নেক্সট স্লাইড। হ্যাঁ স্যার করলাম। দাঁড়াও। স্যার মেন ব্যাপার আমাদের প্রবলেম স্টেটমেন্টটা স্যারকে বলবো, বলছি কাল থেকে মানে স্যার ফোন রিসিভই করছেন না আমাদের, ওই জন্য তো আমরা আগে মানে এগিয়ে যেতে পারছি না। ঠিক আছে, কোন রকম একটা পিপিটি করলাম মোটামুটি ভাবে। আজকে একটা মিটিং করে পুরো, এবার কালকেও একটা মিটিং আছে, আজ থেকে কালকের মধ্যে কিন্তু পুরো জিনিসটা ইয়ে করো। হ্যাঁ, আজকের থেকে কালকের মধ্যে একটা মিটিং, কালকেও একটা মিটিং আছে, সম্ভাবনা আছে। তো আজ থেকে কালকের মধ্যে কিন্তু ফুললি তোমরা জিনিসটা তৈরি করো। এখানে কিন্তু অনেক কিছু বানাতে হবে, ঠিক আছে। খানিকক্ষণ আগে অর্পণরা একটা প্রেজেন্টেশন করেছে, তাতে এসআরএস ডায়াগ্রাম থেকে শুরু করে অনেক কিছুই করেছে এবং ওদের অলরেডি অ্যাপ শুরু করতে বলে দিয়েছে, ঠিক আছে। তো আজকে দেখা যাক স্যার তোমাদের কি বলে, সেই দেখে কিন্তু তোমাদের কিন্তু ডবল স্পিডে কাজ শুরু করতে হবে। অর্পণদের কিন্তু অলরেডি কোডিং শুরু হয়ে যাচ্ছে আজকে রাত থেকে। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমাদের তো স্যার প্রবলেম স্টেটমেন্টটা শুনলেন না, ঠিক আছে, ঠিক আছে, এটা দেখে নিই স্যার, দেখে কি বলে। লাস্ট স্লাইডটা দেখুন স্যার। দেখছি। মিডিলে এখনো স্লাইড হবে। অনেক স্লাইড হবে, অনেক তোমার ডায়াগ্রাম হবে। হ্যাঁ সেগুলো স্যার তারপরে কালকে, হ্যাঁ স্যার এখন জাস্ট শুরু করেছিলাম। আমরা ট্রাই করছি যে রিক্টর স্যারের সাথে কন্টাক্ট করার জন্য, কিন্তু আর ফোন রিসিভ করছেন না, বা একবার রিসিভ করছেন তো কথা হচ্ছে। তুমি তুমি একটা জিনিস করতে পারতে, তুমি এই পিপিটিটাকে তুমি ইয়ে দিয়ে দিতে পারতে, ঠিক আছে, মেল করে দিতে পারতে। এনিওয়ে ঠিক আছে, স্যার ফোন করে, স্যার কখন ঢুকবে বললো? 5 মিনিটে? 5 মিনিটের মধ্যে ঢুকছে বললো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা স্টার্টিং এ চলে যাও, তারপরে দেখো। স্যারকে আরেকবার পিং করে নাও। Traveling in India can easily be the most fulfilling experience for a foreigner, and sometimes, if there is a place where some of the strangest and the most memorable things could happen, it is also India. So, based on these 6 incidents, let's see how India treated me when I was a
রবিক স্টার্ট করো। হ্যাঁ স্যার। ডিট্রো স্যার আছেন তো? হ্যাঁ দাদা আছি। স্টার্ট করো রবিক। হ্যাঁ স্যার, দেখুন আমাদের প্রবলেম স্টেটমেন্টটা। হ্যাঁ বলো, এক্সপ্লেন। এক্সপ্লেন করো। অ্যাকচুয়ালি স্যার আমরা ফুড ওয়াস্টের উপরে মানে ইয়ে করতে চাইছি, মানে বিভিন্ন রেস্টুরেন্ট, সরি স্যার, যে সমস্ত ফুডগুলো ওয়াস্ট হয়েছে সেগুলোকে আমরা দুভাবে ভাগ করছি, একটা হচ্ছে এডিবল ফুড ওয়াস্ট, একটা ইনএডিবল ফুড ওয়াস্ট। এবার আমাদের আইডিয়া হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন বানাবো, মানে আমরা তো জানি ভারতবর্ষে এখন অনেক মানুষ আছে যারা মানে অভুক্ত বা অনেকটা না খেতে পেয়ে ইয়ে হয়ে যাচ্ছে। আমাদের এই হচ্ছে তাদের কাছে কিছু খাবার পৌঁছে দেওয়া। ফার্স্ট অফ অল আমি জিজ্ঞাসা করবো, আমরা সেটা একটা ফুড ওয়েস্ট মানে কি? মানে যে স্যার বিভিন্ন রেস্টুরেন্টে বা অন্য জায়গায় যে সমস্ত ফুড ওয়েস্ট মানে অনেকেই আছে যারা অর্ধেক খেয়ে খাবারটা দেখে চলে যায়। গুড। তো একটা কথা বলো, এর মধ্যে ইডেবল ফুড ওয়েস্ট কিরকম হবে, মানে প্র্যাকটিক্যাল ভাবো, তুমি কি বানিয়েছো আমি পরে আসছি। প্র্যাকটিক্যালি ফুড ওয়েস্ট কিরকম হবে, ইডেবল ফুড ওয়েস্টটা? ইডিবল ফুড ওয়েস্টটা বলতে স্যার সেটাকে আমরা ডাইরেক্ট যেটা সেন্ড করবো ডিস্ট্রিবিউশনের জন্য, যেগুলো গভর্নমেন্ট স্কিম বা এনজিওর বিভিন্ন মাধ্যমে যেটা পাঠাবো। আর ইনএডিবল ফুডটা সেটা কিরকম, মানে একটা আমাকে এক্সাম্পল দাও। এডিবল ফুড ওয়েস্ট মানে যে স্যার যে পিকচারটা দেখছেন বাঁ দিকে যেটা, আমাকে এক্সাম্পল দাও। মানে এই খাবারটা তো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দাও। এটা একজনকে খাবার খেতে দেওয়া হয়েছে, তারপরে মানে অর্ধেক খাবার দেখছেন মানে খেয়ে চলে গেছে, কিন্তু সেই এই খাবারটা ইরেবল নয়। ওটা যদি সার্ভ না করা হতো তাহলে সেটা ইরেবল ছিল, তাকে সার্ভ করা হয়েছে, সে হাফ খেয়ে চলে গেছে, তাহলে সেটা ইরেবল নয়। তোমাকে ওটা খেতে দিলে তুমি খাবে? তুমি ওটা অন্য একটা লোককে খেতে দেওয়ার জন্য পাঠাচ্ছ, মানে ডোন্ট মেক ইট শাই, মানে আমি মানে রাগ করো না, আমার কথাটা খুব প্র্যাকটিক্যাল বোঝো। স্যার বুঝলাম। সেকেন্ডারটা কি? সেকেন্ডারটা সেগুলো মানে রিসাইকেল করে স্যার প্যাকিং করা হচ্ছে, তারপরে সেগুলো গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। ঠিক না অ্যাকচুয়ালি স্যার যারা মানে অনেক স্যার, এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক না, একদমই ঠিক না, এটা একদমই ঠিক না। এতে তোমার বেনিফিট কি আছে এখানে? তুমি কত টাকা আর্ন করবে? স্যার দেখুন, আরে ইয়ার, আমি একটা ফরম্যাট দিয়েছিলাম, দেখেছিলে? আমি একটা ফরম্যাট শেয়ার করেছিলাম তোমাদের সাথে। হ্যাঁ স্যার, সেখানে দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট হচ্ছে টার্গেট বেনিফিশিয়ারি গ্রুপ। আমি ধরেই নিচ্ছি তোমার এখানে টার্গেট বেনিফিশিয়ারি গ্রুপ যারা খেতে পাচ্ছে না, খুব ভালো। তো এক্সপেক্টেড আউটকাম কি হবে, মানে একটা জিনিস খুব ভালো করে বোঝো। আমি চারজনকে একটা জিনিস বোঝাচ্ছি।
মনে করো একটা তোমার বয়সী একটা ছেলে, সে ভিক্ষা করে খাচ্ছে, তো তাকে টাকা দেওয়াটা কি মানে ঠিক জিনিস হবে? হ্যালো? না স্যার, কেন ঠিক জিনিস হবে না? মানে সে যদি ভিক সক্ষম করে, হয় হ্যাঁ স্যার, অবভিয়াসলি ঠিক। কাজ কাজ যদি করতে সে, পারে হ্যাঁ, অবশ্যই যদি তার কাজ কাজে, করা উচিত। তাহলে আমরা কি করছি তাকে যদি ভিক্ষা দিই? তো তার কার্যক্ষমতাটাকে নষ্ট করছি। হ্যাঁ, তার কার্যক্ষমতাটা অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে। মানে ওকে তো, ও তো ভাববে যে আমি মানে পাচ্ছি খেতে, তো আমি কাজ করবো না। এক্স্যাক্টলি, আমি কেন কাজ করতে যাবো? ঠিক এই জন্যই দেখবে আগেকার গভর্নমেন্টের মানে এই গভর্নমেন্টের আগের যে স্কিম গুলো ছিল, ম্যাক্সিমাম স্কিমেই বলা হতো যে ভাই তুমি এই ভাতা পাবে, ওই ভাতা পাবে, এই করবে, এই করবে। বাট এখন কিন্তু গভর্নমেন্টের আইকিউ চেঞ্জ হয়ে গেছে। এখন গভর্নমেন্ট একটাই কথা বলছে, তুমি কাজ করো, করে তুমি পয়সা নাও। That means we want to increase the activity or productivity of a person. মেবি তুমি যেটা করেছো, তোমরা যে প্রোডাক্টটা ভাবছো, এটা যদি তুমি এরকম হতো যে তুমি ইটেবল ফুডকে নিয়ে তুমি কোন রকম ধরো ইস্ট বা সেখানে স্টার্চ ক্রিয়েশন করতে বা এরকম কিছু করতে, তো সেটা আলাদা ছিল। তুমি কি করছো, জাস্ট ইটেবল জিনিসকে নিয়ে, আমি ধরেই নিচ্ছি যে তুমি এটা পাতের এটো নয়, তোমার এটা রান্না করা রয়েছে, শুধুমাত্র কাউকে খেতে দেওয়া হয়নি, সেই ওয়েস্টেজ। ফার্স্ট অফ অল, একটা রেস্টুরেন্ট কেন এই ওয়েস্টেজটা তৈরি করবে? খুব ভালো করে ভাবো। আর একটা রেস্টুরেন্টে মানে না, মানে ওয়েস্টেজ খাবার কত থাকে, সেটা দিয়ে তো রাস্তার কুকুরগুলো ঠিকঠাক খাওয়া হয় না, তো এটা মানুষের খাওয়ার কথা বলছো। মানে আমি তোমাকে ঝাড়ছি না, কিন্তু আমি তোমাকে প্র্যাকটিক্যাল জিনিস বোঝাচ্ছি। কি বলছি বুঝতে পারছো? তোমাদের টিম লিড কোথায়? হ্যাঁ স্যার, তোমাদের টিম লিড কোথায়? টিম লিড তো নেই এখানে। টিম লিড, না স্যার। দেখো, আমি আমার স্ক্রিন শেয়ার করছি রফিক। তুমি এটাকে স্লাইডে বানানোর কোনো কম্পালসেশন নেই। ইউ মে ক্রিয়েট আ ডক ফাইল, মানে নর্মাল ওয়ার্ড এ বানাও, ঠিক আছে? এই জাস্টিফিকেশন অফ প্রবলেম, ইটস টু ইম্পর্টেন্ট। তুমি তোমার প্রবলেমের জাস্টিফিকেশন এনে, সেকেন্ড হচ্ছে কি ডেসক্রিপশন অফ প্রবলেম, কি হচ্ছে, কেন হচ্ছে, এবং তোমার ইনোভেশনটা এখানে কিভাবে হেল্প করছে। এখানে তোমার কোনো ইনোভেশন মানে এই প্রজেক্টটা তো নেই এবং এটা চলবে না, আমি এটা নিয়ে আর সেকেন্ড কথাই বলতে চাইছি না। উম, তোমার ইনোভেশন কোথায় কিভাবে হেল্প করছে। তারপরে কি ডেসক্রিপশন অফ দ্য টেকনোলজি ইনভলভ ইন দ্য ইনোভেটিভ সলিউশন টু অ্যাচিভ গিভেন অবজেক্টিভ। তুমি কিভাবে এই টেকনোলজি ইউজ করে এই অবজেক্টিভটাকে তুমি রিচ করতে পারো। সিক্সথ হচ্ছে কি কিভাবে এটা টার্গেট বেনিফিশিয়ারিকে হেল্প করবে এবং তুমি কি প্রফিট পাবে। এবার তোমাদের কি বলেছিলাম ফুড প্রসেসিং বা এরকম কোনো ব্যাপার? না স্যার, আমরা স্যার কাল থেকে আপনাকে মানে কন্ট্যাক্ট করছি, আপনাকে পাওয়া যাচ্ছে না, ওই আমি কলিং কালকে ডিসকাস করার থেকে জন্য। অ্যাভেলেবেল ছিলাম না, আমি বলছি তো। তোমাদের সাথে কি আমার একটা ফার্স্ট মিটিং হচ্ছে? না স্যার, পরশু দিন হয়েছিল। না স্যার, সেকেন্ড মিটিং। পরশুদিন তোমাদেরকে আমি কি বলেছিলাম করতে? আপনি বলেছিলেন যে এটার থেকে আলাদা বা এইটাকে অন্যভাবে ভাবো, মানে আমরা যেটা প্রথমে করেছিলাম। প্রথমে কোনটা করেছিলে? ওই তো প্রথমে ওই ওই তো হস্তশিল্পকে এই করে আমরা বলছিলাম যে একটা অ্যাপের মাধ্যমে ওইগুলোকে কালেক্ট করে তারপরে ফরেনে বিক্রি করার জন্য। ও, তোমাদের টিম লিডটা সেই ইলেকট্রিক্যালের টিম লিড ছিল না? হ্যাঁ হ্যাঁ, দীপায়ন। সে কোথায়? সে একটু ও এমনি একটু আউট কাম করে, ও তো বলছে ওর অফিস থেকে একটু কি কাজ আছে।
অফিস থেকে কাজ আছে, কি কাজ করে ও? কি একটা মানে কিসের রে সৈকত, কি বলছিলাম আমি ভুলে গেছি। তো সে মার্কেটিং কি গাজমুখ প্রাইভেট লিমিটেডে কি একটা জব করে। বাহ, ভালো চলে। একটা জিনিস কখনো ভাবো তো, মানে আমি তোমাদেরকে একটা সিম্পল বলছি, কখনো তোমরা ইয়াও মোমোতে মোমো খেয়েছো? হ্যালো, না স্যার, আমি খাইনি। কেউ খাওনি? আমি খাইনি, তোরা খেয়েছিস সৈকত? না স্যার। না স্যার। ইয়ো মোমো বলে কিছুটা হয় জানো? না স্যার। ইয়াও মোমো বলে কিছুটা হয় জানো? হ্যালো, না, না স্যার। ওদের জানার কথা নয়, কারণ আমার ওরা মনে তো নেই। ওই কলকাতা বেসে হয় তো। তো মোটামুটি বারুইপুরে না ওরা স্যার, রেস্টুরেন্ট। ইয়ং বুঝতে মোমো বলে পেরেছি। ওদের ওরকম না জানারই কথা, কারণ ওই বারুইপুরের ধারে কাছে কোথাও নেই। আর ওরা বেসিক্যালি ওদের যেখানে বাড়ি সেখানে তো প্রশ্নই ওঠে না। তো এটা ওটা নয়। নিয়ে বলছি না। হুম। তোমরা খেয়েছো ওই পিৎজা খেয়েছো কখনো? হ্যাঁ স্যার, খেয়েছি। গুড, ফাইন। একটা কথা বললো, একটা পিৎজা কিনতে কত টাকা লাগে যদি এটা নর্মাল, মানে স্মল সাইজ হয়, স্মল না মিডিয়াম সাইজ হয়, যেটা মোটামুটি 8 ভাগ করা যায়? 8 ভাগ করা যাবে, ওই 35-45 এরকম দেবে মনে হয়। ভাই আমি পিৎজা বলছি, তোদের পিৎজা এটা ভালো, সম্বন্ধে আমি কোনো খেয়েছি আইডিয়া না নেই। দুবার। আমি মেলাতে ভাই খেয়েছি। প্রায় 200 টাকার মতো হয়ে যাবে। হ্যাঁ, 350 টাকার নিচে নয়। তো এগুলো কোনো আইডিয়াই নেই। দেখ, তোরা দুটো কাজ করতে পারিস ভাই। এক হচ্ছে টপিক চেঞ্জ কর, টপিকে কি তোদের টপিকে কিছুই আপনার নেই। সাথে কালকে যদি আমাদের কানেক্ট হতো খুব ভালো হতো। আপনাকে প্রথম থেকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি যে আমরা যেটা ভেবেছি এটা কি মানে ঠিক করছি কি না, তাহলে এত টাইম ওয়েস্ট হতো না আমাদের। আমরা অন্য কিছু বাবা তুমি ভাবতাম। কি টাইম ওয়েস্ট করেছো? এক তো হচ্ছে যেটা ভেবেছো বা করেছো, ঠিক আছে কাজ করেছো, আমি বেশি কিছু বলা যায় না। আমি উম, কি বলবো, তুমি যদি ফুডের ওপরেই থাকতে চাও তাহলে আমি তোমাদেরকে কিছুই বলিনি আগের দিন। আমার যেটা মনে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো এগ্রিকালচারাল জিনিসটাকে ফাস্ট ফার্মিং করাতে। না, আপনি ওরকম কোনো পার্টিকুলার টপিক বলেননি, আপনি বলেছিলেন যেটা ভেবেছো তোমরা ওটা আরো বেশি ভাবে করতে পারো, বা আপনি বললেন যে এই টপিকে অন্য আরেকজন করছে আমাদেরই পার্টিসিপেট, তো আর এটা কিচ্ছু নিয়ে করাই বলিনি। ভালো। আর বলেছিলেন যে আলাদা কিছু ভাবো, এরকম কিছু বলেছিলেন। তোমাদের সেকেন্ড কোনো মিটিং করিনি আমি। সেকেন্ড এটাই মিটিং। তুমি তোমার টিম লিডকে লাইনে নাও তো দেখি 2 মিনিটের জন্য, আমার মনে হচ্ছে আমি ওর সাথে কথা বলেছি। দীপায়নের সাথে জানি না, তাহলে একবার সৈকত কল করাকে বল, জয়েন হতে পারবে কিনা দেখ। দাঁড়া, একবার কল করছি তাহলে। হুম, হুম। আমার মনে হয় আমি বলেছি কিছু। একটা কাজ করো, তোমরা একটা অ্যাপ বানাও। হ্যালো, হ্যাঁ স্যার। এই যে লিঙ্ক প্রোডাক্ট না তারা, ইনোভেশন ইন ট্র্যাডিশনাল ফুডস ফর গ্লোবাল মার্কেট, পয়েন্ট 2B, 2B দেখতে পাচ্ছ? ইনোভেশন ইন ট্র্যাডিশনাল ফুডস ফর গ্লোবাল মার্কেটস। হ্যালো, স্যার আপনি স্ক্রিন শেয়ার করছেন? করেন না। আরে ভাই তোমাদেরকে তুমি ইয়ে, দিয়ে রেখেছি এটা। হ্যাঁ, ঠিক আছে, 3-এর বললেন তো? দাঁড়াও, দেখতে
কিছু? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। innovation in হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। traditional foods for global markets. হুম। সে এখন ধরছে না ফোন, ঠিক আছে, একটু ব্যস্ত এইটাকে আছে দাঁড়াও। এইটাকে এইটাকে তুমি করো, ঠিক আছে? এটাকে তুমি উম, মানে কি বলবো, যদি পারো তো, মানে যদি তুমি ফুডেই থাকতে চাও তো এটাকে তুমি করো ফার্স্ট। আর যদি এটা না করতে চাও, ইনোভেটিভ টেকনোলজি অ্যাপ্লিকেন্টস, ও তোমাদেরকে আমি বলেছিলাম যে সার ছাড়া মানে কোনো ফুডকে মানে ট্র্যাডিশনাল ফুড বা তো হারিয়ে যাওয়া ফুড বা যেগুলো এখন ইউজ হচ্ছে মানে কম পাওয়া যাচ্ছে এরকম কোনো ফ্রুট বা কোনো কিছুকে, সেটাকে গ্লোবাল মার্কেটাইজ করতে। এই 2A এর আন্ডারে ইনোভেটিভ টেকনোলজি অ্যাপ্লিকেন্টস ফর বেটার ভ্যালু হ্যাঁ ওই বেল রিয়েলাইজেশন। বা কদবেল এই জাতীয় বলেছিলেন। হ্যাঁ, তোমাদের আমি জানি না তোমরা এটাকে কিভাবে নিয়েছো, মানে এটার উপরে প্রজেক্ট হয়েছে এবং প্রজেক্টটা ওয়েল অ্যাকসেপ্টেড, এবং সেই প্রজেক্টটা আর কিছুদিনের পরে দেখতেই পাবে। ওয়াও মোমোর যিনি মালিক, আমার নামটা মনে পড়ছে না, সে ওই প্রজেক্টটার ফিনান্সার, মানে যদিও এটাতে বাইরের ফিনান্স রয়েছে, বাট সে হচ্ছে কলকাতা বেস থেকে, মানে বেঙ্গল চেম্বার অফ কমার্সে সে এটাকে অ্যাকসেপ্ট করেছিল। যাই হোক, তোমরা এটাকে কি সেন্সে নিয়েছো এই জন্য, তুমি অন্য কিছু একটা ভেবে ভাবো যে তুমি আর কোন জিনিসটায় কমফোর্টেবল, যেটা করেছো এটা হবে না, মানে জাস্ট ওই দেওয়ার জন্য নাম দেওয়া এরকম হয়ে যাবে। তুমি আর একটা কিছু ভাবো, তবে তুমি স্যার স্যার 11টা আপনি চাকরি, আপনি কিছু বলুন না, কোনো একটা টপিক যেটা ভালো হবে। দাঁড়াও, একটা কাজ করো তো, এটা এখনো রিসার্চ স্টেজে আছে। সেটা হচ্ছে কি, এনার্জি জেনারেশন, এনার্জি জেনারেশন ফ্রম রাইস ক্র্যাপ অ্যান্ড মানে খড়ের ইংলিশ কি? হাস্ক ভুলে গেছি। হাস্ক। হ্যাঁ, এটা থেকে এনার্জি জেনারেশন, এটা করো তো। এটা একদমই ইনোভেটিভ এবং এটা জাস্ট রিসার্চের স্টেজে আছে এবং এটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার চান্স আছে। মানে এনার্জি জেনারেশন। আচ্ছা হ্যাঁ, ঠিক মানে আছে। তোমার ব্যাপারটা বুঝে ভালো করে বুঝাচ্ছি। হ্যাঁ স্যার যেমন বলুন। জুটের যে জুট মানে পাট থেকে তোমার সাদা কয়লা হচ্ছে, ঠিক আছে, সেরকমই খড় থেকে তোমার এখন এনার্জি জেনারেশনের চেষ্টা হচ্ছে এবং হচ্ছে, এখন ফিজিক্যালি হচ্ছে, ঠিক আছে, যেটাতে অ্যালাইড ফাইবারস থাকে। তো এটাকে তুমি মাস্কেল ইউজ করে তুমি তাপবিদ্যুতের কাজ করাতে পারো। কেন কি, তাপবিদ্যুতের মেন জিনিস কি, কয়লা। তো কয়লা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, whereas খড় আমাদের কাছে বহুত এক্সেস, খড় বা জুট। তুমি জুট থেকে করো, মানে জুটকে আমরা হোয়াইট কোল বলি, তুমি করো যে জুট থেকে এনার্জি জেনারেশন, ঠিক আছে, হোয়াইট কোল ফ্রম জুট, এটা অ্যাভেলেবেল আছে, আমি তোমায় পাঠাচ্ছি, ধরো। একটু হোল্ড করো।
একটা লিংক দিলাম, এই লিংকটা দেখো, চ্যাটে দিলাম। আচ্ছা, এটাকে মাস স্কেল প্রোডাকশন করো। কেন কি এমনিতেই জুট ইন্ডাস্ট্রি আমাদের ধুঁকছে, এটা করে নেবে। প্রজেক্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো? প্রজেক্টটা কিছুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, প্রজেক্টটা পুরোটাই কাগজে কলমের প্রজেক্ট হবে। তুমি বলবে, মানে আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে বলছি। হুম। দাঁড়াও, স্ক্রিন দেখতে পাচ্ছ? আইডেন্টিফিকেশন অ্যান্ড জাস্টিফিকেশন অফ প্রবলেম। তো এখানে কি হবে, কি জুট আমাদের ফেলে দেওয়া হয়, মানে জুটের প্রপারলি মানে চাষ হয় আমাদের এখানে বহুত, মানে ওয়েস্ট বেঙ্গলে, ওড়িশাতে, বাট ওটা প্রপারলি ইউজ হয় না। স্পেশালি জুট স্টিক যেটা থাকে, জুট স্টিক মানে যেটাকে পাট কাঠ বলি, সেটা কি হয়, আমরা ইউজ খুবই কম হয়, ম্যাক্সিমাম জায়গায় ওই বেতের কাজ হচ্ছে, ওদেরকে ওয়েস্টেজ করা হয়। তো এটা থেকে আমরা হোয়াইট কোল বানাতে পারি, মানে এই এনার্জি সেভার করতে পারি। হোয়াইট কোল টার্মটা ইউজ করো না, কেন কি ওটা একদম এক্সাক্ট টার্ম হয়ে যাবে, এনার্জি জেনারেট করতে পারি হুম। বা করার জন্য প্ল্যান করেছি। ডেসক্রিপশন অফ প্রবলেমটা বুঝাতে পেরেছি। ব্রিফ ডেসক্রিপশন অফ ইনোভেটিভ সলিউশন। তো তোমাদের বক্তব্য হবে কি, আমরা এরকম করার জন্য একটা থার্মাল প্ল্যান্ট ভাববো, মানে প্রোডাকশন করব, যেখানে এইগুলোকে নিয়ে মানে টেম্পারেচার জেনারেট হবে, এবং টেম্পারেচারটা অ্যাজ এন তোমার কি যেন বলা হয়, ইলেকট্রিক হিসেবে আমরা ওটাকে ইউজ করতে পারবো। এবং যে পেপারটা পাঠালাম, ওই পেপারটাতেই ম্যাক্সিমাম জিনিস লেখা আছে, মানে নোটের পেপারটা। তারপরে কি সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশন অফ টেকনোলজি ইনভলভড। এটা ওইখান থেকে নিয়ে নেবে যে কিভাবে এইটা করা হবে। এবং সেকেন্ড হচ্ছে কি, এটা করতে গেলে কতটা জমি লাগবে, কতটা মানে কতটা তুমি ভাবছো যে কতটা এনার্জি জেনারেট করবে, তার জন্য তুমি কতটা পার্ট কিনবে, সেইটা রাখার জন্য, এবং পুরো তোমার প্ল্যানটা করার জন্য একটা, সাপোজ যে আমার 2 একর জায়গা লাগবে, সেখানে আমার এই পোর্শনটায় থাকবে পাওয়ার সেকশন, এই পোর্শনটা থাকবে আমার স্টোরেজ পয়েন্ট, এই পোর্শনটা থাকবে আমার সিস্টেম পয়েন্ট, মানে এটার একটা চার্ট ডায়াগ্রাম হবে। সেকেন্ড হচ্ছে কি টার্গেট বেনিফিশিয়ারি গ্রুপ এন্ড অ্যাপ্রিসিয়েশন সাইজ অফ মার্কেট অফ প্রপোজ সলিউশন। এটা তুমি দুটো জিনিসকে টার্গেট করছো। ফার্স্ট হচ্ছে কি থার্মাল এনার্জি জেনারেট করছো, সেকেন্ড হচ্ছে জুট, যে জুটের যে শিল্পটা, জুট কালচার, সেটা অনেকটাই কমে যাচ্ছে, যেটাকে তুমি অ্যাড্রেস করছো। এক্সপেক্টেড আউটকামটা তুমি এগুলো করার পর আমি বানিয়ে দেবো, এটা তোমরা করতে পারবে না। তোমাদের এই ফার্স্ট যে টিম মিট লিড আছে, ওকে আমাকে একবার কন্ট্যাক্ট করতে বলো, যত রাতেই হোক না কেন, তাহলে আমি এটা বানিয়ে দেবো। আচ্ছা, আর সে 4 নম্বরটা আরেকবার বলেন কিভাবে করবো ব্রিফ ডিসকাশনটা? তোমাকে যে পেপারগুলো দিয়েছি, এগুলো পড়ে আমাকে 11:30টার সময় একবার কল করো, ফোনে কল করো, মিটে আসতে হবে না, 11:30টার সময়, ঠিক আছে? কল কল করবে, হোয়াটসঅ্যাপে কল না, নর্মাল কল করো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হুম। শুভ্রকান্ত, তোমার বাকিটা কোথায়?
আসছে স্যার, বলে দিলাম। ওরা ছিল এতক্ষণ দোকানে, দিয়ে ওরা এই মাত্র বেরিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমাদের লেট হয়েছে, বলো তোদেরকে জয়েন করতে বলো। সুমন জয়েন করে গেছে, বাকিদেরও বলো। আর সে সুরজিৎ আর প্রিয়জিতের তো এখন অবস্থা খারাপ। কেন? ওর ওর নেটওয়ার্ক খুব খারাপ। পাসওয়ার্ড কি করবে? এত রাতটা তো আর মাঠে থাকা যাবে না। ঠিক আছে, তোমরা শুরু করো। সুরজিৎ কোথায়? শুরু বল বল। ভাই যা করেছো দেখো। হ্যালো, সুব্রকান্ত দেখাও। কি হয়েছে শুভ্র? সুমন, সুরজিৎ, হ্যালো সুব্রকান্ত। বেরিয়ে গেছে। ও মনে হয় নেটওয়ার্ক প্রবলেম স্যার। কে দেখাবে এটাকে? একজন দেখাও। স্যার ও দেখানোর কথা। আর ওর দেখানোর কথা তুমি, ও না দিলে তুমি দেখাও, অন্তত বলো সেটা। কি করেছো বলো। কি করেছো অ্যাটলিস্ট সেটা বলো। হ্যালো স্যার। হুম। স্যার আপনি মানে সেদিন বলেছিলেন না ওই ফুড ম্যানেজমেন্টে, ওটা আমরা ভেবেছিলাম, তারপর ওটা ভাবতে গিয়ে আমরা দেখলাম ওটা এগ্রিকালচারের দিকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না, ওই জন্য ওরা বলল ওই ইভেন্ট ম্যানেজমেন্টটা করবে বললো। হুম, কি করেছো সেটা বলো। স্যার, আমরা মানে কিছু কিছু মানে অ্যাপ 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 বানাবো, ওই অ্যাপটা কিছু ফিচার নতুন থাকবে, ওইগুলো স্যার বলবো। হ্যাঁ তো বলো, যেটা হ্যালো, করেছো সেটা বলো। হ্যাঁ সুব্রকান্ত বলো। হ্যাঁ নেট চলে গেছিল তাই জন্য। কি সুমন হয়েছে? বলি কিছু? হ্যাঁ ওই কি ইভেন্টের অ্যাপ বানাবে এটা হ্যাঁ বল। বলেছে, তারপরে বলো। হ্যাঁ স্যার, আমরা প্ল্যান করছিলাম আর কি, ওই যেমন আহ, কি বলবো মানে ওই আপনি সেদিন বলছিলেন না যে আমরা কানেক্ট হয়ে যাই দিয়ে অন্য কোথাও চলে যাই, ক্লাসই করি না, হুম। সেরকম একটা সলিউশন বার করবো আর কি। হ্যাঁ সেটা কি করেছো, সেটা ডেটা ফ্লো ডায়াগ্রামটা দেখাও। ডেটা ফ্লো ডায়াগ্রাম মানে? আদৌ কিছু? তোমার অ্যাপটা কিভাবে কাজ করবে সেটা বলো। তোমাদেরকে আমি একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ স্যার, ওইটা। আরে ভাই, তোমাদেরকে একটা ফরম্যাট আমি দিয়েছিলাম না, যে এই ফরম্যাটটা তুমি আমাকে দেখাবে। স্যার কালকে ওই জন্য আপনার সঙ্গে এতবার ট্রাই করলাম কথা বলার।
আরে আমার সাথে না পাওনি তো, সত্যজিৎ তো আছে, আর আমি তোমাকে একটা ফরম্যাট দিয়েছি, তাতে কাজ করো। আমাকে পাওনি বলে জিনিসটা হবে না। এই ফরম্যাটটা করেছো, কিছু সাজিয়েছো? হ্যালো? হ্যাঁ স্যার, এই ফর্মেটটা তো পেয়েছিলাম। এই ফরম্যাটে লিখেছো কিছু? তুমি একটা জিনিস বোঝো, আমি একটা একটা করে ধরে ধরে বলে দিচ্ছি। মনে করো তোমার আইডেন্টিফিকেশন এন্ড জাস্টিফিকেশন অফ প্রবলেম, ঠিক আছে? এখানে তুমি হুম কি অ্যাকচুয়ালি করতে চাইছো? আমি ডেসক্রিপশন অফ প্রবলেমের ফার্স্টেই চলে আসছি। যে মনে করো মেন ডেসক্রিপশন প্রবলেমের ডেসক্রিপশন হচ্ছে কি, তুমি একটা ক্লাসরুম বানাতে চাইছো, মানে ভার্চুয়াল ক্লাসরুম, হুম যেখানে স্টুডেন্টরা প্রেজেন্ট আছে কি নেই, সে শুনছে কি না শুনছে, তার প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, সেটা তুমি বুঝবে। কিভাবে বুঝতে হ্যাঁ পারো? হ্যাঁ তুমি কোনো মেকানিজম ইউজ করতে পারো, তুমি তার ক্যামেরা অন করিয়ে রাখতে পারো বা কোনো কিছু, কিন্তু সেই ক্যামেরা যে অন করে থাকলেও তার দিকে কেউ তাকিয়ে আছে কিনা। আমার ভিডিওটা আপলোড হবে না। হ্যাঁ, সেটা ভিডিও আপলোড করার কোনো হুম দরকারই নেই। তোমার ভিডিও আপলোড করলে সার্ভার বিশাল জায়গা খেয়ে নেবে। সার্ভারে তোমাকে শুধু ইন্টারফেসে একটা জিনিস দেখতে হবে কি, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে আছো কিনা বা ক্যামেরার ফেসবুকের ফেসের মধ্যে তুমি আসছো কিনা। যদি তুমি আসো হুম তাহলেই হুম তুমি কম্পিউটারের সামনে আছো, নাহলে তুমি নেই। হুম এবং তার সাথে সাথে একটা মেকানিজম বানাতে হবে যেখানে তুমি কাজ করবে, কাজটা অটোমেটিক চেকিং হয়ে যাবে, বা তুমি কোনো ন্যারেট করলে সেই ন্যারেটটা অটোমেটিক চেকিং হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে তোমার ডেসক্রিপশন অফ প্রবলেম আর সলিউশন অফ প্রবলেম। এবার কি হচ্ছে, এইটা করতে হুম গেলে তোমার কিরকম টেকনোলজি লাগবে? অ্যাপ করতে গেলে তুমি কোনো না কোনো একটা স্ট্যাক লাগবে। ধরো তুমি মার্ন ইউজ করতে পারো, তার সাথে তুমি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করতে পারো অ্যাপের জন্য। সার্ভার হিসেবে অ্যামাজন এডব্লিউএস ইউজ করতে পারো। এই পুরো কাজটা যে ক্যামেরা দিয়ে হবে যখন, তখন ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে হবে। কেন কি, ওটা তোমার তো একটা সিস্টেম, হুম যে সিস্টেমটা অটোমেটিক্যালি দেখবে। তাহলে এআই লাগবে। এআই এর কোন কোন অ্যালগরিদমস ইউজ হবে? মনে করো এখানে তোমার ইমেজ প্রিভিউ বা ইমেজ ভিশনের জন্য ইমেজ ডাইমেনশনের আরএনএন এর স্কোপ গুলো ইউজ হবে। সেটা না আমি তোমাকে দেখিয়ে দেবো, বলে দেবো। সেটা হবে। মানে হুম ডেসক্রিপশন 5 টা হয়ে গেল। সেকেন্ড কি, টার্গেট বেনিফিশিয়ারি গ্রুপ এবং অ্যান্টিসিপেটেড সাইজ ফর মার্কেট অফ দ্য প্রপোজ সলিউশন। এবার তুমি বলবে কি, আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াতে অ্যারাউন্ড ওই ধরো 32 কোটি কি 34 কোটি হচ্ছে স্টুডেন্ট বিভিন্ন সেগমেন্টে, যারা হুম ক্যাপাবল ফোন ইউজ করার জন্য, সরি 32 কোটি বলছি, ওটা হচ্ছিল 13 কোটি, যারা ক্যাপাবল ফোন বা ডিজিটাল লার্নিংটা ইউজ করার জন্য। ঠিক আছে? তো হুম সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবং এক্সপেক্টেড আউটকামে সরি, এবং এটা কারা অ্যাকসেপ্ট করবে? গভর্নমেন্ট ইউজ করতে পারে, গভর্নমেন্ট যে বোর্ড যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারে, কিংবা প্রাইভেট স্কুলগুলো এগুলোকে ইউজ করতে পারে তাদের লার্নিংটার কোয়ালিটি মেনটেন করার জন্য। ঠিক আছে? এবং তার সাথে সাথে এটার এক্সপেক্টেড হুম আউটকাম কি? শর্ট টার্মে মনে করো প্রথমবারে তোমার ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে যাবে, সেটা একটা পয়সা তুলতে হবে। তারপরে মিডিল টার্মে মনে করো তুমি এই অ্যাপটাকে ডিজিটাল অ্যাপ বানিয়ে দিলে। যেমন মনে করো ডোনো বলে একটা এখন একটা সিস্টেম প্রিভিউ এসছে দেখবে, যেটা দিয়ে তুমি ভিডিও করতে পারো নর্মাল ভাবে। সেই ডোনো দিয়ে তুমি এক একটা ধরো স্কিম বুঝিয়ে দিলে, লং টার্মে তুমি কত টাকা ইনভেস্ট করেছো, কত টাকা পেয়েছো সেটা বলতে হবে। এইটা ধরো 6B, এটা ধরো আমি না দেখিয়ে দেবো, এটা তুমি দুম করে একদিন করতে পারবে না, এবং এটা সবাইকে একসাথে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত বলো। তো ব্রিফ ডেসক্রিপশন অফ ইমপ্লিমেন্টেশন অন ডেলিভারি অফ বিজনেস মডেল, এটাও ইম্পর্টেন্ট। মানে তুমি 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত এই যে জিনিসটা ভেবেছো সেটাকে নিয়ে ঠিকঠাক করে আমাকে লিখে দেখাও। বাকিটা তোমাদেরকে সবাইকে সবাইকেই প্রায় বলতে হবে। এটা সবাইকে নিয়ে আমি বলে আমি কালকেও ধরো একটা সকালের দিকে মিটিং করে দিলাম 10:30 11টার সময়, সেটা আমি বলে দেবো। কিন্তু তার আগের পয়েন্ট গুলো পর্যন্ত তো করো। আমি যেটা বুঝে দিচ্ছি বুঝতে পেরেছো? মানে ঠিক কিভাবে আছে স্যার, করতে করে হবে দিচ্ছি। সেটাকে আমাকে লিখে দেখাও, এবং এইভাবেই লিখে দেখাও। হুম এ স্যার, ওর বুঝতে কাছে পেরেছি। আছে, ওর কাছে আছে, এইসব স্টোরি ভাই আমরা আমরাও স্টুডেন্ট ছিলাম। আমি সত্যজিৎ দা কেউ ডিরেক্ট টিচার হয়নি। আগে আমরা স্টুডেন্ট ছিলাম,
কোথায় কি বলতে সেটা আমরাও জানি, এবং আমাদেরকে যে বলা হয় সেটাও আমরা বুঝি। এবার স্যার কথাটা হচ্ছে প্রথমবারে যেটা করছিলাম মানে ওই ওই মাছ চাষের ব্যাপারটা একটা, হুম, তো ওটাও খুব ওটা ভালো ছিল। লিখেছিলাম, হুম ওটা লিখেছিলাম হুম। হ্যাঁ, কিন্তু এবারে যে 5 নম্বর পজিশনটাই চলে এসেছিলাম, তখন আমাদের স্যার কথা হচ্ছে এটা কি টেকনোলজি ইউজ করবো আমাদের মাথায় ঢুকছে না। কেন? সুমন বলছে মাছ এটা চাষে টেকনোলজি তো কি করে টাই আপ হিউজ করবো আমি বুঝতে পারছি না টেকনোলজি। কেন মোটেই। কেন 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 কেন? মাছ চাষের মধ্যে তোমার বায়োমেট হ্যাঁ, টেকনোলজি, আমিও করছিলাম জিনিসটা, কিন্তু শোনো, এটা নট নেসেসারি যে কম্পিউটার সায়েন্সেরই হতে হবে, এবং সেখানে ভ্যারাইটি, তার ব্রিড ভ্যারাইটি। এবং তুমি একটা জিনিস বোঝো, এটা কত নাম্বার পয়েন্টকে অ্যাড্রেস করছিল জানো? দাঁড়াও দেখাচ্ছি। আমি জানি না তোমরা কেন ওটাকে লাইটলি নিলে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বলেছিল, এবং এটা মানে ভবিষ্যতে দরকার। ওটা বললাম না আপনাকে, কালকে কালকে মেসেজই করলাম, হ্যাঁ, সেটা ওই জন্যই তখন মেসেজ করলাম। বুঝতে পেরেছি। যেমন দেখো, এটা তোমাকে এই 3B, এই পয়েন্টটাকে তুমি কিন্তু অ্যাড্রেস করছিলে, এটা খুব ইম্পর্টেন্ট। যে গ্রামের ছেলেরা তো শহরে এসে তো লেবারের কাজ করছে না, কিন্তু whereas গ্রামেই কিন্তু রিসোর্স আছে। হুম 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 বুঝতে পারছো না? তুমি যে মাছ চাষ যেটা বলেছো, সেটাকে কোনো বেটার টেকনোলজি তুমি দেখো, হুম, মাছ বুঝছি। চাষ কিভাবে হচ্ছে, ইউটিউবে দেখো, অন্য জায়গায় দেখো, দেখে সেই টেকনোলজি গুলোকে অ্যাড করে দাও, এবং সেখানে লেখো যে একটা এই ফার্মটা করতে গেলে এই ইনভেস্টমেন্ট হবে, তার রেসপেক্ট আমি এই পাবো। কি বলছো, বুঝতে পারছো? আর বুঝতে পারছি স্যার। 1 মিনিট স্যার, 1 মিনিট, 1 মিনিট দিন। হুম। এবং মাছ চাষের মধ্যে জিনিস কি থাকবে, মনে করো আগেকার দিনের মতো নিশ্চয়ই তুমি মাছগুলোকে একটা পুকুর থেকে আর একটা পুকুরে নর্মাল ভাবে নিয়ে যাবে না। সেটার জন্য কি হবে, তুমি অ্যারোটেক সাউন্ড ইউজার করবে। মানে ওই এখন জানো তো যে মাছও একটা মানে সাউন্ড ওয়েভ দিয়ে মানে একটা ঝাঁকের মাছ একদিক থেকে আরেক দিকে যায়, এবং তোমাকে মাছের প্রতি মার্কিং গুলো থাকবে যে এই সাইজের মাছ হলে তবেই সেটাকে আমি জালে তুলবো। প্লাস তাদের ফ্রিজিং এবং সেটা মার্কেটে পাঠানো, সেগুলো ডিপেন্ড করবে। এবং ফিল্টারিং করতে হবে যে তোমার এতদিনের মাছ মানে এটা এখানে থাকবে, তারপর এটা এখানে থাকবে। মাছে বহুত কিছু করার আছে। স্যার একবার দেখুন স্যার। দাঁড়াও, দেখছি, দেখো। অ্যালাউ করা যাচ্ছে না কেন? আমি তো অফ করে দিয়েছি। না, আর যে স্ক্রিন শেয়ার কোনোদিনও করিনি আমি, এটা জন্যই বুঝতে পারছি না জিনিসটা তুমি কি করবো। প্রেজেন্ট নাও বলে একটা অপশন আছে, হ্যাঁ, ওখানটা করলাম, দিয়ে ওপরে একটা মানে এন্টায়ার স্ক্রিন করো, করে দেখো একটা হ্যাঁ উপরে স্ক্রিন এসছে, তার উপরে ক্লিক করো। হুম, হয়েছে স্যার, হয়েছে হচ্ছে। হুম, একদম ঠিক আছে। দেখাও যেটা দেখাতে চাইছো, দেখো। হুম, এটা কালকে কিছুটা করেছিলাম। খোলো সেটা, আমরা দেখতে পাচ্ছি না। হুম আমরা দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছেন না? না, তুমি কি এন্টায়ার স্ক্রিনটা করেছো না শুধু গুগল ক্রোম করেছো? হুম, এই তো করবে। তোমার ধরো লিংকের এরর আসছে, ইনি না তোমার নেটের প্রবলেম আছে। তুমি একটা কাজ করো, তোমাদের আমাদেরকে নিয়ে একটা নর্মাল গ্রুপ আছে আচ্ছা তো, স্যার, একবার স্টপ সেই করে দিন। হুম,
দেখুন স্যার এবারে কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, তুমি তোমারও সময় নষ্ট করছো, আমাদেরও সময় নষ্ট করছো। তুমি যে ডকটা বানিয়েছো সেটা আমি আমার ইমেল আইডি আচ্ছা দিচ্ছি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সেখানে পাঠিয়ে দাও। হ্যাঁ এবার 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 মনে হয় আসতে পারে। লিংক প্রবলেম আছে নেট নিয়ে ওর কাছে। স্যার আপনাকে ডাইরেক্ট দিচ্ছি। ঠিক আছে, আমাকে ডাইরেক্ট পাঠিয়ে দাও, সত্যি দেবে পাঠিয়ে রাখো, আমি ওটাকে দেখে তোমাদেরকে আবার রিপ্লাই করছি। এবং আমি যে জিনিসগুলো বললাম ঠিক এক্সাক্ট সেইভাবে করো। আছে স্যার? দাঁড়াও দেখছি। স্যার আপনি কি মেল খুঁজছেন? হুম। আমি তো বললাম আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আমি দেখছি শো করছেন না এখনো আপনি। ও পেয়েছি, দাঁড়াও। ছোট করো ভাই, এত বড় করে দেখার কোনো টাইম নেই। না 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 না, দেখো শোনো, তুমি যেটা করেছো, হুম, না না না, টেকনোলজিটাকে এবার ট্র্যাক করো। এই যে টেকনোলজি এটা বলেছো না, এই টেকনোলজিকে স্ট্যাক করো এবং এটার কিছু ছবিকে নিয়ে ভালো করে প্রেজেন্টেশনটা বানাও। জিনিসটা একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে। তো এবং হ্যাঁ স্যার বুঝলাম না আপনি কি বললেন। তুমি যে টেকনোলজিটা বলছো না, এই টেকনোলজিটার আরো ডিটেলসে লেখো এবং ঠিক এই রকম ভাবে নয়, মানে যে তুমি, আমি এরকম ভাবে বলছি, মনে করো তুমি বলছো যে এটা এরকম ভাবে করা উচিত যে ধরো এটা একটা রোল মডেল প্রজেক্ট হবে, যে মনে করো তুমি পার্টিকুলার একটা মাছের চাষের উপরে এগো, মনে করো কথা কথা তুমি শুধু মনে করো তুমি চিংড়ির চাষের দিকে এগো, বা মনে করো পার্টিকুলার তুমি পাবদা মাছের দিকে এগো, মানে একটা বা দুটো প্রজাতির মাছের দিকে এগো এবং তাদের ব্রিডিং কিভাবে হবে, তাদের মানে তোমার পুরো কাল্টিভেশনটা কিভাবে হবে তার উপরে গুরুত্ব দাও এবং সেখানে টেকনোলজি ইনভলভ করো। দেখো আমাদের এখানে যেমন চিংড়ি বা কাঁকড়া অলরেডি হয়, কিন্তু সেটা অলরেডি দুটো দেশ নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে।
বিকজ আমরা সার দিই বেশি এবং আমাদের ফ্রিজিং কোয়ালিটি ঠিক না। আচ্ছা তো এই জায়গাগুলোর উপরে বেশি ফোকাস করো, এই পুরো প্রসেসটা ঠিক করে বানাও, মানে এবং পুরো স্টাডি করো প্রসেসটাতে। কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারছি। যেমন মনে করো তুমি কথা কথা বলছি, মনে করো তুমি সেটাকে বলছো যে বিডিং করার জন্য আমার এই ইকুইপমেন্টটা লাগবে, এটার মানে যখন কস্টের ক্ষেত্রে হবে, কস্ট ওরকম এক লাইনে হবে না। কস্টের ক্ষেত্রে কি হবে যে আমার এইটার জন্য এত টাকা কস্ট হবে, এটার জন্য এত টাকা কস্ট হবে, এইভাবে কস্ট অ্যানালাইসিস হবে। তার সাথে সাথে টার্গেট বেনিফিশিয়ারি গ্রুপ, এখানে কি হবে পুরো তুমি একটা মানে ফিশারি মার্কেটটাকে ধরছো, মানে এটা একটা ইউথদের এমপ্লয়াবিলিটি আসবে। মানে কি এই মডেলটা হলে এই মডেলটা মেনটেন করে তুমি আরো অনেকগুলো মডেল বানাতে পারবে। বলছি বুঝতে পেরেছো? ভালো করেছো, আরো ভালো করে করো। মানে তুমি যেটা করেছো তুমি অ্যাকচুয়ালি জেনারেল টপিকটার উপরে ফোকাস করেছো। হ্যাঁ আমি জেনারেল জেনারেল করছিলাম। করতে বলছি না, আমি পার্টিকুলার বলছি। যে মনে করো তুমি শুধুমাত্র যে জিওল মাছ যেগুলো মানে শোল ল্যাটা এগুলোর উপরে ফোকাস করতে চাও তো এর উপরে ফোকাস করো। এবং এখানে কি হবে এই জিওল মাছ যদি করো তাহলে তার সাথে তোমার যে দেশি মুরগি এটা আর জিওল মাছ একসাথে হয়ে যায়। আর কি দেশি মুরগিকে যে খাবার দেওয়া হয় তাদের যে এটা হয় বিটসটা হয় সেটা থেকে এদের আবার মাছের খাবার হয়ে যায়। তো এই রোটেশনের জিনিসগুলোকে দিয়ে একটা স্ট্রাকচার করো, স্কেচ করো, করে বোঝাও। এবং ট্রাস্ট মি এগুলো ভালো হবে। এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই নিয়ে আসো, যে এটা মনে করো কথা কথা দিনের বেলা হচ্ছে তো মুরগির এখানে টেম্পারেচারটা অটোমেটিক্যালি এই হয়ে যাবে, তার সাথে সাথে জলের টেম্পারেচার এইরকম হবে। জলে আমি কি করব, যেহেতু মানে একটা স্ট্যাগনেন্ট ওয়াটার থাকছে, তো সেটাকে আমি ফ্লো করার জন্য আমি এখানে এত হর্স পাওয়ারের জলের ভেতরে সুইমার লাগাবো। তাহলে কি হবে, জলে একটা ঢেউ আসবে, স্রোত তৈরি হবে। তাহলে কি হবে, মাছটা আমার ভালো বাড়বে। মানে এই জিনিসগুলো ভাবো। কি বলছি বুঝতে পারছো না পারছো না? বুঝতে পারছি। এবং এখানে দেখো এটা তো পুরো ইউটিউব দেখো, তোমার গুগল দেখো, বহুত আছে এটা। মানে বিদেশে এটা খুব ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি হয়, আমাদের এখানেই শুধু হয় না। ঠিক করে করো, দেখো। অসুবিধা হলে ফোন করো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, তোমাকে হোয়াটসঅ্যাপের লিংক দেখে বুঝতে পারলাম। জিনিসটা বোঝাতে পেরেছি তোমাকে? তুমি কিন্তু জিনিসটা ভালো অ্যাড্রেস করেছো, একটু ঠিকঠাক করে করো ভাই। আচ্ছা স্যার। ঠিক আছে। আর যদি তুমি আমি পাবদা মাছ বা এরকম যদি হাই মানে কস্টলি মাছ দেখো, আমি জানি না কি করে এগুলো করে, বাট এরও নিশ্চয়ই কোনো না কোনো টেকনোলজি আছে, সেগুলোকে তুমি অ্যাডপ্ট করো। তোমাকে তো কেউ বলছে না যে তুমি ইনভেনশন করো যে পাবদা মাছের ব্রিডিং কিভাবে হবে, সেটা কেউ বলেনি তোমাকে করতে। তোমার যা এক্সিস্টিং আছে সেইটাকে নিয়ে তুমি একটা রোল মডেল বানাও, বানিয়ে দেখাও যে আমি এত টাকা ইনভেস্ট করলে এত টাকা পাচ্ছি, এটাকে আমি এত বছরে গিয়ে কাট এন্ড ফল রাশিয়াতে নিয়ে আসছি। এইটা করো, বুঝতে পারছি? ইনভেস্টের ব্যাপারগুলো মানে ওটা আমি দেখিয়ে দেবো, তুমি আগে ইকুইপমেন্ট দেখো, ইকুইপমেন্ট এবং প্রসেস, মানে টেকনিক্যাল জিনিসটা আসো, ফিনান্সিয়ালটা আমি করে দেবো। আচ্ছা স্যার বুঝলাম। ওইটাকে আগে দেখো, টেকনিক্যালটাকে রেডি করো ফার্স্ট। ঠিক আছে, জিনিসটা ভালো করেছো, মানে টার্গেটটা তুমি ঠিকঠাক করেছো। বুঝতে পারোনি, ঠিক আছে, ইটস কোয়াইট গুড। তুমি করে আমাকে পাঠাও, রাত্রে আর পাঠিও না, রাত্রে অলরেডি আমি 5টা টিমের মিটিং দিয়ে ফেলেছি, তোমাদের কলেজে তার মধ্যে একটা আছে। তুমি কালকে সকালবেলা আমাকে 8টা-9টার মধ্যে করে দেখাও। তুমি কাজটা কিন্তু ঠিকঠাক করছো, মানে অ্যাজ পার মি। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো ছাড়ছি। গুড নাইট এভরিওয়ান। ছাত্রীদের ড্রপ করছি। হ্যাঁ তুমি ওই আমাকে একটু তাহলে ওটা কখন বলবে, ওই মিরের ওটা? আমি তোমাকে মিটদের সাথে কথা বলে এক্ষুনি জানাচ্ছি। ঠিক আছে। Married, and also how Indians treated me when I traveled around your country with our child. So, this incident took place in Maharashtra around the Ajanta and Ellora caves. We had spent the entire day exploring and admiring the majestic caves.
It was getting dark, we were all very exhausted and hungry, and wanted to return to our hotel as soon as possible. There was a local guy who appeared very friendly and asked us to visit his house in his village, which was just a few minutes' walk from the caves. We were a group of 4, 2 girls and 2 boys. And of course, my then boyfriend Anurag was with us too. As soon as I entered the village, we were greeted by so many happy children who surrounded us and played with us. These children appeared to me far happier than the average child in Europe. Of course, as for the local guy who took us to his home, we met his old mother, his entire family, and even some neighbors. Anurag spotted something that they call khat or charpai in India. He wanted us to experience how it feels to lie down on that, because he said he had spent years sleeping on something similar while growing up. To be honest, I didn't find it that comfortable. Anyway, this was the first time I ate homemade chapati in India, something I will never forget. The second incident was actually a bit embarrassing, and I think it happened in Tamil Nadu. So back then, our child had developed a habit of finding the wardrobe in a house, going inside it, and emptying it almost completely by throwing out all the clothes. Even my husband had scolded him a few क्या कर रहे हो times. ये ऐसे करते हैं ये पापा के कपड़े हैं Now, we were in our host's place in Tamil Nadu, and our son found their wardrobe and did the same. To be honest, I was a bit embarrassed, but our hosts were so kind and loving that they didn't mind at all. We even had chettinad veg curry, a taste so amazing that I will never forget it. And of course, I can still feel the elephant's trunk on my head. That happened in a temple near Chennai. The third incident took place in Mizoram. My husband has some special fascination for waterfalls, but I'm always a little afraid to join him. On that particular day, as my husband went out to look for a waterfall, I decided to stay in the hotel, which was actually homestay accommodation. The owners of the property had a little grocery store, and that became our son's playground. There was an old lady and so many kids. Trust me, they all were so kind to him that our son never wanted to leave them. Now, this particular incident happened in Jharkhand. Again, our little child had found lots of friends. He was out with them for the entire day. He even had some piano lessons. It was absolutely overwhelming to experience their unconditional love, generosity, hospitality, and happiness. अरे ये कैसे संगीतकार भाग गए On this occasion, we were driving around a small town in Maharashtra. It was a tribal area with almost no restaurants. Our driver figured out that we were a bit hungry, as our lunch was already delayed. I was with my husband and son. Suddenly, our driver stopped the car and, very politely, asked if we would allow him to take us to his home, which was around the corner. We said yes, and of course we received unbelievable hospitality from his family. His mother made fresh puran poli for us. They welcomed me in their traditional style. His family even gave us gifts. I was so emotional and could hardly hold back my tears. And finally, incident number 6. This was the first Indian wedding that I properly experienced, apart from my own, of course. One aspect that caught my attention was that there were no restrictions for anyone when it came to guests. Almost anyone, regardless of their religion or financial status, could enter, enjoy the feast, and participate. In Europe, we usually count the number of guests, and the specific number of seats are assigned in advance according to the number of guests who are expected. But in India, celebrations and happiness have no barriers and no restrictions. By the way, I want our viewers to know that we are putting the final touches to the 10th episode of the Should India Follow the West Blindly series, and we expect it to be released in a few days. Please make sure that you don't miss it. See you again. The time will come, Diana. And everything will be different.
Marrying a foreigner was something that I never even considered, but everything changed quite dramatically when I got introduced to this Indian man and to his country, India. No, it wasn't a story of blind love. I was fully aware of what I was doing. Let me take you back a few years to when it all started. I met Anurag in Poland during a Christmas celebration at my sister's place. So basically, I had around 2 weeks to make her aware of the emotions that I was starting to feel towards her. And last thing on my mind, as I was going to fly to the UK in a few days' time. The idea was to work in London for some time, and then eventually return to Poland and possibly work